আমন্ত্রণ সবাইকে প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ বাংলা ভিশনের নিয়মিত আয়োজন। সঙ্গে আছে আমি কলম মুর্তজা। আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি ২১শে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুর হাসান বুলবুল এবং অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো দেখে নিব। কলেজ জাতীয়করণের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলি, শিক্ষক সহ 2 জন নিহত, শতাধিক আহত। ধর্মবিদ্বেষী আক্রোশে রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার, অভিযোগ বেগম খালেদা জিয়ার। বলেন সামরিক জান্তা নয়, সুচির প্রশাসনী নির্মূল অভিযানের হোতা। রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে হবে নির্বাচন কমিশন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংকট সমাধানে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষ, মেয়র পদে প্রার্থী 8 জন। কমিশন জানালো সেনা মোতায়েনের দরকার নেই। টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম, আমরা সরাসরি আলোচনায় যাব। আলোচনায় শুরুতেই আমি মঞ্জুর হাসান বুলবুল আপনার কাছ থেকে জানতে চাইবো যে একটি কলেজ জাতীয়করণের আন্দোলন, এটি খুব অস্বাভাবিক আন্দোলনও নয়, এটি খুব বড় কোনো আন্দোলনও নয়। সেই আন্দোলনে পুলিশের গুলি, শিক্ষক সহ 2 জন নিহত, শতাধিক আহত, এত বড় ঘটনায় পরিণত হয়ে যাবার কারণটা কি ঘটে গেল? এমন কারণটা কি সেটা তো বলা যাবে না, কিন্তু ঘটনাটি বড়ই ছিল। কারণ আমি যতদূর খবরে দেখেছি যে এটা একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। শুরুর দিকে সংক্ষিপ্ত আকারে হলে পরেও যখন সেখানকার কলেজ সরকারিকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একটা দীর্ঘ অবরোধের ঘোষণা দেন, তখন সেখানে এলাকার লোকজন সম্পর্কিত হয়, যার ফলে এটা পরিস্থিতিটি বড় আকারে, যদি একটি থানা সদরেই, উপজেলা সদরেই ঘটনাটি ঘটেছে, বড় আকার ধারণ করে যায়। যেহেতু অবরোধ করে এবং এলাকার মানুষ যোগ দেয়, যার ফলে সমাবেশটি বড় হয়ে যায়। এবং বড় হওয়ার কারণে ভায়োলেন্ট হয়েছে কিনা কতটা সেটা এখন আমরা খবরে দেখতে পেলাম যে এই ধরনের ঘটনা ঘটলে পরে ন্যাচারালি পুলিশ বাধা দেয়, ছাত্র সংগ্রাম পরিষদ, পুলিশকে গুলিও করতে হয়েছে। তার মানে বিষয়টি, তবে যিনি যে শিক্ষক মারা গেছেন সেই শিক্ষকের মারা যাওয়ার খবরটি নিয়ে একটু কনফ্লিক্টিং হচ্ছে। পুলিশের পিটুনিতে মারা গেছেন নাকি গুলিতে মারা গেছেন সেটা এখনো নিশ্চিত করা যায়নি। এমনকি পুলিশ, ফুলবাড়িয়া থানার পুলিশ কিন্তু এখন পর্যন্ত শিক্ষকের মৃত্যুটি নিশ্চিত করে নাই। সংবাদ মাধ্যমে যে খবরটি সেটা হাসপাতাল সূত্রের খবর। কাজেই সেখানে পরিস্থিতিটা এখনো খুবই অগুছালো পর্যায়ে আছে। তবে এটা ঠিক যে একটি উপজেলা পর্যায়ে, একটি কলেজ জাতীয়করণের জন্য উপজেলা পর্যায়ের কতই ছাত্র হয়, কতই ভায়োলেন্টও যদি হয়, সেটা কতটাই হতে পারে। পুলিশ অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে কিনা সেটা দেখবার বিষয়। গুলি করার মতো ঘটনা ঘটতে, সেটা আমার ধারণা খুব দ্রুত একটি লোক দেখানো না, বা একটা সঠিক তদন্ত কমিটির মাধ্যমে এটা হওয়া উচিত। এবং যিনি মারা গেছেন তিনি একজন কলেজের অধ্যাপক, এবং আমি মনে করতে পারি যে 1969 সনে ডক্টর জোহাকে যখন গুলি করে হত্যা করা হয়, ডক্টর জোহা কিন্তু আসলে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার চাইতেও তিনি যাতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘাতটা খুব নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই জন্য তিনি সেখানে অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। আমার মনে হয় যে ছাত্রদের বিক্ষোভে একজন শিক্ষক মারা যাওয়া, এই শিক্ষকের, আমার ধারণা থেকে আমি বলছি যে নিশ্চয়ই এই শিক্ষক এই সহিংস তৎপরতা, তার সঙ্গে উস্কানিমূলক আচরণ করতে পারেন না। আমার কেন জানি মনে হচ্ছে যে তিনি সম্ভবত এখানে একটা অভিভাবকের ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই রকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা দেখবার বিষয়। কারণ একজন শিক্ষক এইরকম আন্দোলনের সঙ্গে এইভাবে সম্পৃক্ত থাকবেন, সাধারণ জ্ঞান, আমার মেধাবী জ্ঞানে যেটি বলে সেটা হতে পারে না। আমার ধারণা ছাত্রদেরকে তিনি নিয়ন্ত্রণেরই হয়তো চেষ্টা করছিলেন। এখন পুলিশ যথাযথভাবে কিভাবে গুলিটি করেছে এটা পুলিশের ব্যাখ্যাও আমরা এখন পর্যন্ত পাইনি। তবে ঘটনাটি দুঃখজনক এবং ঘটনাটি অগ্রহণযোগ্য। আর একটি কলেজ, একটি উপজেলা, একটি কলেজ জাতীয়করণের জন্য এরকম আন্দোলনই বা কেন করতে হবে, সেটার সঙ্গে স্থানীয় রাজনৈতিক, কারণ অনেক সময় হয় কি, এই সবগুলি আমি ধারণাগতভাবে বলছি, যেমন হতে পারে যে সেখানে উপযুক্ত কলেজ যেটি, সেটিকে বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবের কারণে অনুপযুক্ত কোনো কলেজকে জাতীয়করণ করা হচ্ছে কিনা, সেইরকম একটা অন্যায় সিদ্ধান্ত হলে লোকজন সাধারণভাবে ক্ষুব্ধ হয়ে উঠবে। কারণ আমি যে খুব সাম্প্রতিককালে আমি কয়েকটি পত্রিকার খবরে লক্ষ্য করছিলাম যে বিভিন্ন থানা সদরে
যে স্কুল জাতীয়করণ করা হচ্ছে সেখানে এরকম এমপি সাহেবদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে মান গুরুত্ব পাচ্ছে না। স্কুল কত গুরুত্ব, মানে কত প্রাচীন, কত ভালো শিক্ষা সেখানে আছে, ফলাফল কত, তার চেয়ে তো এমপি সাহেব মনে করছেন যে এটি তার এলাকায় বা তার কনস্টিটিউয়েন্সি বা তার নির্বাচনী কারণের জন্য স্কুলটি তার খুব ভালো জাতীয়করণ করলে তার জন্য সুফল বয়ে আনবে। তো এইরকম অনেকগুলি বিষয় এখানে দেখবার আছে। এখানে ঠিক কোনটি ঘটেছে আমরা এখনো নিশ্চিত এখন পর্যন্ত আমি বললাম যে মানে আমি ইন্টারনেটেও খবরগুলি দেখছিলাম এবং সংঘর্ষ হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, 2 জন মারা গেছে, এগুলি সত্য, কিন্তু বাকি সত্যগুলি এখন পর্যন্ত এখন আমরা নিশ্চিত হতে পারি। নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো জানা যাবে। একজন শিক্ষক হিসেবে ডক্টর আমেনা মহসিন কিভাবে দেখছেন বা দেখবেন? না, দেখুন, জিনিসটা তো অবশ্যই খুবই দুঃখজনক এবং এটা প্রথমবার না যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে। আমরা এর আগে মানে কিছুদিন আগে আমরা দেখেছি রামপাল নিয়ে যখন মিছিল হচ্ছিল তখন আনু মোহাম্মদের ছেঁড়া মানে শার্টের পকেটটা বেশ আমরা সোশ্যাল মিডিয়াতে এটা বেশ দেখেছি। তার আগেও আমরা দেখেছি ফুলবাড়িয়াতে আনু ভাইকে যেহেতু ব্যক্তিগতভাবে ফুলবাড়িতে না ওনার উপরে পুলিশ হামলা করেছিল। সো আমার মনে হয় যে সেই মানে যখন এটা আমি অনেকদিন ধরেই বলছি যে আমাদের পুলিশদের যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন আমার মনে হয় একটা মানে ওদের ওই মানে আমরা প্রশিক্ষণের জায়গাটা কিন্তু রাখি অফিসার্স লেভেলে ট্রেনিং এ। আমি নিজেও যেহেতু এগুলা অনেক সময় এগুলা নিয়ে কাজ করেছি, সেটা করতে গিয়ে দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রশিক্ষণের বা যেই কারিকুলামটা যে কোথায় মানব অধিকার গুলো বা মানে কি মাত্রায় কোনটা ব্যবহার করা যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্টেবল লেভেল বা যারা মাঠের পর্যায়ে থাকে তাদের ব্যাপারে এটা বেশি অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। তাদের সেটা পিছিয়ে শুধু না, সে জায়গায় আমি খুব অবাক হয়ে দেখলাম যে কোনো প্রশিক্ষণই আমি দেখিনি। অ্যাটলিস্ট একটা সময় আমি পুলিশ একাডেমিতে লেকচার দিতে যেতাম, এখন যাই না, আমি আগের কথা বলছি। তখন আমি কারিকুলামে দেখেছিলাম যে বেশ ভালোই ছিল, কিন্তু কারিকুলামটা খুব প্রোগ্রেসিভ ডেভেলপ অফিসারদের জন্য। কিন্তু আমার মনে হয় যে এখানে একটু গ্যাপ থাকবে। সারদা পুলিশ একাডেমিতে কিন্তু সব লেভেলকেই প্রশিক্ষণ না, আমি সারদার কথা বলছি না, আমি সারদাটা তো সবথেকে বড় একাডেমি হতে পারে। মানে একেবারে প্রশিক্ষণ ছাড়া কেউ পুলিশে কাজ করতে পারেনি। না না, সেটা না, আমি বলছি যেখানে একাডেমিক একটা কারিকুলাম স্পেশাল কিছু কোর্সেস থাকে, আপনি তো প্রশিক্ষণ তো থাকবেই, কিন্তু আমি যে জায়গাটার কথা বলছি প্রশিক্ষণ তো অবশ্যই থাকবে। যেখানে আপনি স্পেশালি কতগুলো কোর্স অফার করছেন সেগুলো কতটুকু ডিস্টিল ডাউন করে যায় মানে সেটা একটা দেখার ব্যাপার আছে। কারণ এই প্রশ্নটা আমরা প্রায় করে থাকি যে পুলিশের যে বা যারা আইন শৃঙ্খলা রক্ষা করে যে সমস্ত বাহিনী, তাদের মানে ট্রেনিং এর সাথে মানবাধিকার বা অন্যকে শ্রদ্ধা করা একটা শ্রদ্ধার ব্যাপার থাকে, কিন্তু সেটা কি মানে এখানে কি কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, মানে ওরা কি অ্যাকচুয়ালি ওদের ট্রেনিং এর মধ্যে এটাই কি আছে যে প্রতিরোধ করতে হবে, থামাতে হবে, এবং পুলিশের অসহিষ্ণুতার তো আমরা এর মধ্যে অনেকগুলো ঘটনাই দেখতে পাচ্ছি। এবং ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে পুলিশের মধ্যে কিন্তু অনেক পানিশমেন্টসও হয়েছে, তা সত্ত্বেও আমরা এই ঘটনাটার ক্ষেত্রে শুধু পুলিশই তো নয়, স্থানীয় আরো অনেক কিছু অনেক কিছুই ছিল। কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন যে একজন শিক্ষক হিসাবে আমি কিভাবে দেখছি, তার কারণ আমার মনে আছে যখন রানা প্লাজার ঘটনা ঘটেছিল তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে না মানে মহিলা শিক্ষককে পুলিশের মানে ওনার ওনার কাপড় চোপড়ের মানে হয়েছিল, অসম্মান করা হয়েছিল, টানা হেঁচড়ার মধ্যে উনি পড়েছিলেন। সো এই ব্যাপারগুলো বলছি যে এইগুলো একটা প্রশিক্ষণেরও ব্যাপার আছে। যাই হোক, আমরা নিশ্চয়ই এই ঘটনাটি পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। বাংলাদেশের এটি সবসময় আমরা আলোচনাও করি এবং বাস্তবে যেটা দেখিও, যে কোনো ঘটনারই পক্ষ বিপক্ষ, আওয়ামী লীগ যেটা বলে বিএনপি সেটা বলে না, অথবা উল্টো একটি অবস্থান বলে।
রোহিঙ্গা বিষয়টিকে নিয়ে বাংলাদেশ যেভাবে যে প্রক্রিয়াতে যে অবস্থাতে আছে, সরকারের যে অবস্থান, বিএনপির অবস্থান দেখা যাচ্ছে তার চেয়ে একটু আলাদা, একটু নয় পুরোপুরি হয়তো আলাদা। এটা কি আমাদের রাজনীতিতে যে পক্ষ বিপক্ষ অবস্থান তারই একটি ধারাবাহিকতা, না এটার অন্য কোনো ব্যাপার আছে? বিশেষ করে বিএনপির আশ্রয় দেওয়ার যে কথা বিএনপি এখন বলছে। বিএনপি তার পররাষ্ট্র বিষয়ক যে নেতৃবৃন্দ পরামর্শক আছেন তাদের নিয়ে কথা বলছেন। এটির দুইটি দিকে আছে, এরকম আমাদের রাজনীতিকটা, কারণ এটি আমরা খুব সাধারণভাবে যদি দেখি যে কেন আমরা রোহিঙ্গা নিয়ে তো ইতিমধ্যে অনেক সমস্যার মধ্যে আমরা আছি, শুধু দেশে না মধ্যপ্রাচ্যেও আমাদের মধ্যপ্রাচ্যে রোহিঙ্গা নামে বাংলাদেশি নামে যারা পাচার হয়েছেন বা যাচ্ছেন তাদের সমস্যা আছে। এই দীর্ঘদিন যাবৎ আমাদের চট্টগ্রামের টেকনাফ উখিয়া ওই অঞ্চলে রোহিঙ্গাদের যারা এসেছিল আইওএম একটা সহায়তা দিচ্ছেন, কিন্তু এর মূল সমস্যার জায়গাটি থেকে আন্তর্জাতিক সংস্থাগুলি অ্যাড্রেস করছেন না। জাতিসংঘ মহাসচিব বলছেন যে বাংলাদেশের সীমান্ত খোলা রাখা হোক, কিন্তু মিয়ানমারকে তিনি বলছেন না যে সেখানে এই ঘটনাগুলি না ঘটুক, বা যতটা আন্তর্জাতিক শক্ত উদ্যোগ নেওয়ার কথা সেটা নেওয়া হচ্ছে না। তো একটা বাস্তবতা হচ্ছে যে আমরা কত শরণার্থী গ্রহণ করতে পারবো, এটি হচ্ছে খুব সাধারণ সরল সমীকরণ যে আমরা তাদের নিব, তারা কতদিন থাকবে, এবং যারা আগে এসেছিল তারা তো ফেরত যায় নাই, তারা এখানে স্থায়ী বসতি করেছে, ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছেন, স্মল আর্মস স্মাগলিং এর সঙ্গে তাদের নাম শোনা যায়, মাদকের সঙ্গে তাদের নাম শোনা যায়, জঙ্গি তৎপরতার সঙ্গে তাদের নাম শোনা যায়। এই অভিজ্ঞতা থেকে একটা সরল সমীকরণ হয়, তাহলে আমরা কেন তাদেরকে জায়গা দেব? আবার যদি মানবিকতার জায়গাটাতে দেখেন, আবার যদি একটা উদার দেশের চেহারা আমরা দেখতে চাই, তাহলে এই লোকগুলির সামনে পেছনে হচ্ছে খুবই দুঃখজনক অভিজ্ঞতা, খুবই বিধ্বস্ত একটা জীবন, আর সামনে হচ্ছে অনিশ্চিত গন্তব্য। তাই নিয়ে তারা আসে। নাফ নদীতে যারা যখন ভাসতে থাকে, আমরা যখন দেখি তাদেরকে, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো অমানবিক একটা জায়গা আমাদের রাষ্ট্র দাঁড়াবে কিনা, এই প্রশ্ন ওঠে। আমাদের বাংলাদেশে তো 1971 সনে আমাদেরও তো কোটি কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ আমরা আশ্রয় নিয়েছিলাম ভারতে, এবং সেখানে তো আমরা এরকম একটা পরিস্থিতি, একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, আর সামনের দিকে অনিশ্চিত একটি জায়গা, সেখানে আমরা আশ্রয় যদি না দিত তাহলে কি হতে পারত। কাজে সেই দিক থেকে আমি মনে করি বড় মাপে রাষ্ট্র হিসেবে সরকার একটা কূটনৈতিক তৎপরতার মধ্যে আছে, কিন্তু সেই আশ্রয় দেওয়ার প্রশ্নটাতে আমার ধারণা বিএনপি এবং সরকারের মধ্যে খুব পার্থক্য নাই। কারণ আশ্রয় কিন্তু একদিকে সীমান্ত বন্ধও রাখা হচ্ছে, আবার আশ্রয় দেওয়া হচ্ছে। এমন না যে আমাদের বিডিআররা নদীর মধ্যে গুলি করে তাদেরকে আবার ফেরত পাঠাচ্ছে, এই নজির কিন্তু নাই। কিন্তু যারা এখানে আসছে তাদেরকে যতটুকু নেওয়ার সম্ভব একেবারে ঢালাও ভাবে আমরা নিচ্ছি না, এটা উচিত না বোধ হয়। কাজে একটা চাপ তো আমাদের দিক থেকে। একমাত্র আমি এখন পর্যন্ত মিডিয়াতে যেটা দেখলাম, মুসলিম উম্মার মধ্যে একমাত্র আমাদের ছোট উম্মা মালয়েশিয়ায় মুসলিম উম্মার সম্পর্কে কথা বলেছে, আমাদের বড় উম্মাদের কোনো কথা নাই, কি সৌদি আরব কি মিডল ইস্টের কোনো মুসলিম উম্মার কোনো কথা নাই। এরকম একটা মুসলিম ক্লিনজিং একটা চলছে সেখানে, একমাত্র মালয়েশিয়া একটু কথা বলেছে, তাও শুধুমাত্র যে মানে ইসলামী উম্মার যে জজবা, সেই জজবা থেকে না, তাদের সমস্যাও আছে সেইখানটাতে। জাতিসংঘ আমাদেরকে খুলে রাখতে বলছে, কিন্তু বড় শক্তিগুলো কোনো কথা বলছে না। অং সান সু চি শান্তির নোবেল বিজয়ী, আমাদের বাংলাদেশের শান্তির নোবেল বিজয়ী এই বিষয়ে কোনো কথা বলেন না। বার্মার মানে মিয়ানমারের শান্তির নোবেল বিজয়ে তার কোনো বক্তব্য সেখানে নাই। কাজে একটা ভিন্নতর চেহারা দেখছি আমি। সেই তুলনায় বলে আমি বলবো যে বিএনপির যে অবস্থান অনেক স্বচ্ছ, একটা রাজনৈতিক দল হিসেবে তারা একটা মানবিক আহ্বান জানিয়েছে, এবং আমাদের রাষ্ট্র তার রাষ্ট্রীয় কূটনৈতিক তৎপরতার মধ্যেও এক ধরনের মানবিক অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা কোনো সমাধান না। কিন্তু আমাদের রাষ্ট্রের অবস্থান তো যেটা কিছু আশ্রয় পাচ্ছে বা চলে আসছে সেটি দেখতে দিক, কিন্তু রাষ্ট্রের নীতিগত অবস্থান যে আমরা আশ্রয় দিব না, রাষ্ট্রের নীতিগত অবস্থা তাই থাকবে। একটা রাষ্ট্র তো আনুষ্ঠানিকভাবে বলতে পারে না যে আমি সমস্ত শরণার্থীকে নিব, এটা তো বলতে পারে না। এটা রাষ্ট্রকে যখন রাষ্ট্র পরিচালনা করতে হয় তো স্বাভাবিক কতগুলি কূটনৈতিক নর্ম বাংলাদেশকে বলতে পারে যে হ্যাঁ যতজন আসুক ততজন আমরা। যখন প্যালেস্টাইনে হামলা হয় তখন কি ইজিপ্ট বলে যে আমরা সব প্যালেস্টাইনিদেরকে আমরা নিয়ে নেব? এটা নিতে পারে না। একটা রাষ্ট্রকে কতগুলি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিতে পারে। একটা রাজনৈতিক দল যেভাবে আহ্বান জানাতে পারে, একটা রাষ্ট্র সেটা পারে না। তারপরেও রাষ্ট্র আমার ধারণা যে আমাদের
আমাদের সীমান্তের অন্তত এই সীমান্তের জায়গাটাতে এক ধরনের সহজীকরণ করেছে, এক ধরনের উদারীকরণ আছে। ফ্ল্যাগ মিটিং হচ্ছে, যারা এসে পড়ছে তাদেরকে গ্রহণ করা হচ্ছে। এবং আজকে পত্রিকা যদি আপনি গতকালের পত্রিকা যদি ছবি দেখেন, একটি মেয়েটি অল্প বয়স, সে এসছে, তার বাচ্চাটি মারা গেছে, স্বামীকে খুন করা হয়েছে, সে তাকিয়ে আছে, তার বাচ্চাটাকে কবর দিতে নিয়ে যাচ্ছে। কাজে আমার ধারণা যে বড় মাপে এক ধরনের ঐক্য একটা আছে আমাদের রাজনীতির। এই ঐক্যটাকে আমি খুব মানবিকতার জায়গা থেকে খুব ইতিবাচক জায়গা মনে করি, কিন্তু রাষ্ট্রকে তার মতো কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে অগ্রসর, বিশেষ করে ফেরত পাঠানোর ক্ষেত্রে, ফেরত পাঠানো বা তাদের রাখা, জাতিসংঘ অভিবাসন সংস্থা আমাদের রাখা তো বাংলাদেশের জন্য অনেক স্থায়ীভাবে তো রাখার আমরা রাখি নেই তো, কিন্তু আমাদেরকে তো বারবার বলা হয়েছে গত 25 বছর 30 বছর ধরে এবং সেখানে যারা এসছে তারা তো মানে রোহিঙ্গাদের অবস্থানের কারণে আমাদের কোন ইতিবাচক অর্জন হয়েছে বাংলাদেশে তা কিন্তু হয় নাই, বরং এটিকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার জন্যই মিয়ানমারের সেনা সরকারদের একটা তৎপরতা ছিল। তারা তো ভোটার লিস্টের নামই তোলা নেই এবং দে আর দ্য স্টেটলেস সিটিজেন ইন দ্য ওয়ার্ল্ড। কাজে নেবারিং কান্ট্রি হিসেবে আমার যতটুকু উদারতা দেখানো দরকার সরকার ততটুকু দেখাবে, কিন্তু কূটনৈতিক তৎপরতা হচ্ছে যেটা অনাদিকাল ধরে আমরা এটা গ্রহণ করতে পারবো না। যারা সভ্যতার সূচক বলে দাবি করেন, যারা শান্তির মানবতাবাদী বলে দাবি করেন, তাদেরকে এর উৎসমূলে যেতে হবে, যাতে তাদেরকে সেখানে যে উচ্ছেদ করা, তাদের উপর যে নির্যাতন করা, সেই জায়গাটাতে যাতে বন্ধ করা যায়। অধ্যাপক আমিনুল হোসেন, আপনি এই বিষয় নিয়ে অনেক কাজ করেছেন বা বিভিন্ন সময় আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে কথা শুনেছি। সবসময় আমরা বলি যে আমাদের সরকারের একটা উদ্যোগ থাকবে, আন্তর্জাতিক সংগঠনগুলোকে আন্তর্জাতিক ফোরামে দাবি তুলে ধরা হবে, সমস্যার সমাধান হবে, কিন্তু যতদিন ধরে আমরা দেখছি সমাধানের তো মনে হয় কাছাকাছি আমরা যেতে পারছি না। আমরা যেতে পারছি না, এবং এখানে অ্যাকচুয়ালি এটা তো বাংলাদেশের একার দায়িত্ব না। মানে এটা বুলবুল ভাই ঠিকই বলেছেন, যেটা বাংলাদেশের একার দায়িত্ব না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি যে মানে ধরেন আমাদের সীমান্ত ঠিক মানে আমরা গ্রহণ করছি সেটাও আমি মনে করছি না। আমার মনে হয় যে বাংলাদেশের গভর্নমেন্টের যথেষ্ট এখানে একটা কড়া স্ট্যান্ড নিয়েছে, শুধু এবার না, কতবারও আমরা লক্ষ্য করেছিলাম যে সীমান্ত রক্ষীদেরকে বলা হয়েছিল যেন এবং যে শব্দটা ব্যবহার করা হয়েছে অনুপ্রবেশকারী, যেটা নিয়ে আমি বেশ আপত্তিও তুলেছি। কারণ অনুপ্রবেশকারী বলতে সাধারণত আমরা বুঝি যারা দুর্বৃত্তরা, এরা তো আশ্রয় নিতে আসছে। তো এই ডিস্টিংশনটা আমাদেরকে করতে হবে মানে এই ব্যাপারটা নিয়ে। এবং সেখানে বলা হয়েছে যে কড়া পাহারা দেওয়া হচ্ছে যেন ঢুকতে না পারে, এবং ওরা ফাঁক ফুক দিয়ে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। এবং যারা ঢুকে যাচ্ছে এটা ঠিক যে তাদেরকে ঠেলে বা ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে না, এবং সাধারণ জনগণও কিন্তু তাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে, সেই জিনিসটা আছে। এখন জিনিসটা হলো এটা তো বাংলাদেশের ইস্যু না, এখন তাদেরকে মায়ানমার সিটিজেন্স হিসেবেই স্বীকৃতি দিচ্ছে না, তাই না? এখন যারা স্টেটলেস পারসনস, মানে এরকম ধরেন প্যালেস্টাইনদের তো অ্যাটলিস্ট যারা ওদের রাষ্ট্র নেই কিন্তু ওরা একটা জাতি হিসাবে হয়তো আছে এবং ওটা ভূখণ্ড আছে, এদের তো তাও নেই। এই জন্য বলা হচ্ছে যে দে আর দ্য মোস্ট পারসিকিউটেড পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে এর চাইতে বেশি নির্যাতিত আর কেউ নেই। এবং এখানে কতগুলো ব্যাপার দেখার আছে। দেখেন, আমরা কিন্তু এই কথাটা প্রায় বলে থাকি যে ওরা আসাতে ধরেন আমাদের এখানে এই যে আপনি যেটা বলছিলেন মাদক চোরাচালান, তারপরে স্মল আর্মস, বাংলাদেশের একটা নেতিবাচক মানে ওরা বাইরে যে পাসপোর্ট ইউজ করছে, কিন্তু আমরা কখনো কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখিনি যে কত পার্সেন্ট তারা এটা করছে এবং বাংলাদেশে ইমেজ যে নষ্ট হচ্ছে মানে এই বিভিন্ন কারণে, তার পেছনে কত পার্সেন্ট বাংলাদেশিরাও জড়িত আছে। এবং এরকম মানে আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ ওরা আছে, আমি স্বীকার করছি না, ওরা হয়তো 10%, তার পিছে কত পার্সেন্ট বাংলাদেশি আছে। এবং যেহেতু আপনি এই কথাটা তুললেনই যে আমি কাজ করেছি, অ্যাকচুয়ালি তো আমি কাজ করেছি এবং কাজ করে আমি যেটা আমার রিসার্চে আমি দেখছি যে কক্সবাজার এই সমস্ত এলাকাতে ওখানে রাজনৈতিক নেতারা তাদেরকে ব্যবহার করছে। সো ব্যবহার তো করছি আমরা, এবং মানুষ তো জন্মগতভাবে তারা তো জঙ্গি হয় না বা হয়ে ওঠে না, তাই না? এখানে আপনি দেখবেন
মরিয়া মানে কি ধরনের সিচুয়েশনে মানুষ মরিয়া হয়ে যায়। এবং আমার মনে হয় কিছু সংখ্যক যারা হচ্ছে তাদের জন্য আমরা তো পুরো জনগোষ্ঠীকে তো মানে তাদেরকে আমরা দোষারোপ করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে এটা বাংলাদেশ কিছু স্টেপস নিতে পারে, কারণ একটা জিনিসকে এই ধাক্কাটা ভারতের উপরেও যাচ্ছে। এখানে আমরা কিন্তু বায়োলেটারালি ভারতকে ইনভলভ করতে পারি। তারপরে ধরেন এবার প্রথমবার আমরা দেখছি চীনও কিন্তু মুখ খুলেছে, যদিও ওখানে শান বিদ্রোহীরা আছে, কিন্তু চীন এবার আমরা দেখছি রোহিঙ্গা রিফিউজিসদেরকেও অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, এবং চীন এই কথাটা বলেছে যে মানে চীন যেটা বলে না সাধারণত, কিন্তু তারা বলেছে যে এটা মায়ানমারের সমস্যাটা যেন তারা সমাধান করে। আমার জানার, আপনি যেহেতু কাজ করেছেন বা কাজ করছেন, বাংলাদেশে সাধারণভাবে আমরা বলি যে 5 থেকে 7 লক্ষ রোহিঙ্গা আছে। গত একদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 5 লক্ষকে ফেরত পাঠানো হবে। আবার যখন তালিকার প্রসঙ্গ আসছে তখন 30,000 বা 35,000 তালিকার প্রসঙ্গ আসছে। এই যে সংখ্যা কেন্দ্রিক যে আলোচনাটি 5 লক্ষ বা 7 লক্ষ নিয়ে, তালিকা 30,000 বা 35,000 নিয়ে, এই ব্যাপারটা আসলে কি? না, অ্যাকচুয়ালি হলো কি, ওখানে তো ক্যাম্প আছে, তো কিছু আছে রেজিস্টার্ড আর কিছু রেজিস্টার্ড না। পার্থক্য তো অনেক বেশি সেখানে, 7 লক্ষ আর 35,000 বা 35,000। এবং যেটা বলা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি তো তারা ওইখানকার জনগণের সাথে মিশেও গেছে না, বহু বছর ধরে ওরা এখানে আছে, মানে সেই জন্য। এবং ইউএনএইচসিআর ধরেন রেজিস্টার্ড কি। আবার একটা জিনিস হচ্ছে কি, এখানে এসে আবার অনেক বাচ্চা টাচ্চাও হয়ে যাচ্ছে, ওরা এখানে বিয়ে এগুলোও হচ্ছে, আমরা দেখছি যে বিয়ে শাদিও হচ্ছে। তো এক ধরনের না ওই জায়গাটাতে কিন্তু একটা, আমি যেটা আপনারা মানে আমরা বলি না যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন হচ্ছে না কেন, যাতে এরকম সময় তো জাতিসংঘেরও তো একটা করার ছিল। আমি সেদিন এক জায়গায় বলছিলাম যে দের ইজ আ পলিটিক্যাল ইকোনমি অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আপনি দেখেন সিরিয়ার ব্যাপারে কিন্তু পশ্চিমা বিশ্ব কথা বলছে, ইরাকের ব্যাপারে বলছে, তাই না, রাশিয়া এই সমস্ত কিছু নিয়ে বলছে। তো এইখানে কোনো কথাই আসছে না, কারণ এখান থেকে তাদের কোনো কিছু পাওয়ার নেই, ওদের ওখানে সম্পদ নেই, কোনো এদের কাছে নেই, রোহিঙ্গাদের কাছে। এবং যারা ক্ষমতায় আছে তাদের কাছে কিন্তু আছে, এবং সেখানে সামরিক জান্তা এভাবে আছে, মানে অং সান সু চির পাওয়ারটাও যদি আমরা দেখি, ইটস আ ভেরি কম্প্রোমাইজড পাওয়ার। সো এখন এটা অন্য কথা যে উনি এই পাওয়ারটা অ্যাকসেপ্ট করলেন কেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিবেট উই ক্যান গো ইনটু। ওরা এটা উচিত হয়েছে কি হয়নি, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট ইস্যু। এবং অবশ্যই ওনার এটা নিয়ে কথা বলা উচিত ছিল যে জিনিস মানে পুরো ব্যাপারটাই এরকম হয়ে গেছে। বাট আমি মনে করি যে এখানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আসিয়ান কান্ট্রিজে আমরা এটা তুলতে পারি, আমরা ওআইসি তে তুলতে পারি, আইসিসি তে কিন্তু এটা নিয়ে, এখানে যারা এনজিওসরা আছে, এনজিওসরা কিন্তু এটা আইসিসি তে পর্যন্ত নিয়ে যেতে পারে, ইন্টারন্যাশনাল। তাদের কোনো কাজ এই জায়গাটা নিয়ে এনজিওস বা অন্যান্যদের আর কিছু করার আছে কিনা একটু জানতে চাইবো। তার আগে একটা বিরতি থেকে ফিরে আসি আমরা। এই দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরবে একটা বিরতির পর। কে রান্না করে? কেন, তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে, আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। টকশোতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে। প্রাণ চানাচুর। তোর মতো লোকের লাগা, আমাকে মতো লোকের লেগে কি হয়েছে? দেশেরই অবস্থা। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। টকশোতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে। প্রাণ চানাচুর। তোর মতো লোকের লাগা, আমাকে মতো লোকের লেগে কি হয়েছে? দেশেরই অবস্থা। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট।
দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবেল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচরবি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফেস লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। এই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার। সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে, আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দাদা, আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। টক শুতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোর মতো লোকের লাগা, আমাকে মতো লোকের লাগা কি হইছে? দেশেরই অবস্থা। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। এই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবেল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচরবি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফেস লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। বিরতির পর আবার স্বাগত প্রাণফুটন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছি মঞ্জুরুল হাসান বুলবুল এবং অধ্যাপক ডক্টর আমেনা মহসিনের সঙ্গে। বিরতির আগে আমরা যে আলোচনাটি করছিলাম সেখানে যদি বিশেষ কিছু বলার না থাকে তাহলে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে একটু দৃষ্টি দিতে চাই। মঞ্জুরুল হাসান বুলবুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশন বলছে যে কোনো উপায়ে নির্বাচনটি সুষ্ঠু করা হবে। প্রার্থীরা আওয়ামী লীগ, বিএনপি তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে এবং সারা দেশের মানুষেরই গণমাধ্যমের কারণেই হয়তো এক ধরনের আগ্রহ আছে কি ঘটতে যাচ্ছে এই নির্বাচনটি কিনা। আপনি কিভাবে দেখছেন? গণমাধ্যমের কারণে না, ওখানে রাজনৈতিক যে সমীকরণ আছে তার কারণে। কারণ এখানে আওয়ামী লীগের মধ্যে একটা দ্বন্দ্ব তো ছিলই। কারণ আমি হয়তো সারা দেশের প্রেক্ষিতে বলছি, গণমাধ্যম বলেছি যে হয়তো সারা দেশের প্রেক্ষিতে। একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকার কাছে সবচেয়ে খুব আলোচিত সিটি কর্পোরেশন, দ্বিতীয় হচ্ছে নারায়ণগঞ্জেই প্রথম সিটি কর্পোরেশন যেখানে আমাদের প্রথম একজন মহিলা মেয়র নির্বাচিত হয়েছেন, এবং যিনি নির্বাচিত হয়েছেন তার একটা নিজস্ব একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং তিনি যে দল করেন সেই দলের একটা খুব প্রভাবশালী অংশ তার বিরোধিতা করে, এবং এটি খুব দৃশ্যমান বিরোধিতা। সব মিলিয়ে নারায়ণগঞ্জে খুব আলোচিত। বরং সেই তুলনায় এবার যিনি বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন হয়েছেন তিনি খুব ম্রিয়মান, মানে তার এত পরিচিতি কখনোই ছিল না 7 খুন মামলার আসামির আগে। এবং আওয়ামী লীগ, আমি তো বলতে চাই যে আওয়ামী লীগ অত্যন্ত সাকসেসফুলি তাদের এই নমিনেশন প্রক্রিয়াটা সফল করেছেন। আমরা যদ্দূর পত্রিকায় দেখেছি যে তৃণমূল থেকে যে 3টি নাম এসেছিল তার বাইরে আইভি রহমান নিজে অ্যাপ্লিকেশন করেছিলেন। আইবিকে যখন মনোনয়ন দেওয়া হয়, তৃণমূল থেকে যিনি 1 নম্বরে ছিলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সভাপতি আনোয়ার সাহেব, ওই বৈঠকে নাকি তিনি তার প্রার্থিতা নিয়ে খুব আলোচনা করেছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনাকে নিয়ে তো সমস্যা, কারণ আমি যখন গতবার আইভিকে নমিনেশন দিলাম, শামীমকে নমিনেশন দিলাম নৌকা মার্কায়,
আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনি বিদ্রোহী প্রার্থী আইভির পক্ষে গেলেন, এবার আইভিকে নমিনেশন দিলাম, এবার আপনি বিদ্রোহী প্রার্থী শামীমের পক্ষে গেলেন। এই জটিলতা ছিল এবং তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু একটা চমৎকার সমাধান আমি দেখলাম যে 1 সপ্তাহের মধ্যে সেই আনোয়ারকে তিনি জেলা পরিষদে নমিনেশন দেওয়া হলো। কাজে এখন জেলা পরিষদে যিনি বিদ্রোহী হওয়ার কথা ছিল বা আইভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ছিল, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসক বা চেয়ারম্যান হয়ে যাচ্ছেন, আইভি তার জায়গাটাতে থাকছে, শামীম ওসমান এমপির জায়গাতে থাকছে। কিন্তু আওয়ামী লীগ একটা চমৎকার সমীকরণটি করেছে এবং শামীম ওসমান যে সবচেয়ে আইভির বিরোধিতা করার কথা, তিনি বলেছেন আমি আইভির জন্য কাজ করব না, আমি নৌকার জন্য কাজ করব। কাজে এক ধরনের ইউনিটি এবং তাদেরকে দলীয়ভাবে যে শক্ত বার্তাটি দেওয়া হয়েছে সেটি খুব স্পষ্ট যে আইভির পক্ষে কাজ করতে হবে, নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। কাজে এক ধরনের দৃশ্যমান চেহারাটা আমরা দেখছি। এখন ভিতরে নির্বাচনী প্রচারণায় কি হবে, কাজে এটিও মানুষের একটা উৎসব। আপনি যেটি বলছেন যে মানুষ এটা দেখতে চায় যে এখানে কেন্দ্র থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে কি সমস্ত দ্বন্দ্বের অবসান হয়ে গেল, তার মধ্যে দিয়ে সমস্ত শামীম ওসমান, আইভি সব একসঙ্গে কাজ করে নৌকাকে পাশ করার জন্য চেষ্টা করলেন, এটা একটা মানুষের দেখবার বিষয়। আরেক দিক থেকে হলো আইভি যেটা বলেছেন, শামীম ওসমান যদি সামনে থাকেন তো ভালো, না থাকলে আরো ভালো। যাই হোক, মানে সেটি মানে আমরা দেখতে চাই যে তার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের যে নির্দেশনা, বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে কি হয়। উল্টো দিক থেকে বিএনপির পক্ষ থেকে যাকে প্রার্থী আসলে মনে করা হতো, তুহিবুল আলম খন্দকার, তিনি প্রার্থী হন নাই। তিনি তার নিশ্চয়ই তার রাজনৈতিক হিসেব নিকাশ থেকে হন নাই, কিন্তু বিএনপি এখানে ইলেকশন করছে। বিএনপির আবার সমীকরণ কি কারণে যে তাদেরকে আগে ছিল যে আওয়ামী লীগের মধ্যে আইভি দাঁড়াবে একজন, আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেট থাকবে একজন, সেটি যদি বিএনপি অঙ্কটি করে থাকে তাহলে সেই অঙ্কটি সঠিক হচ্ছে না। কাজে সেই জন্য মানুষের একটা আগ্রহ থাকবে এবং নারায়ণগঞ্জে খুব টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন হয়, এটাকে একেবারে জাতীয় নির্বাচনের মতোই মনে করা হয়, কারণ মিডিয়ারও খুব কাছে, যার ফলে ইলেকট্রনিক মিডিয়া খুব দ্রুত অ্যাক্সেস করে সেখানে। কাজে সেই দিক থেকে মানুষের আগ্রহ নারায়ণগঞ্জের প্রতি আছে এবং আমাদের দেশের প্রথম মহিলা মেয়র তার 3য় টার্মে কি করেন সেটাও মানুষের নিশ্চয়ই আগ্রহ আছে। ধন্যবাদ আপনাকে। না, আমার মনে হয় যে উনি ঠিকই বলেছেন এবং নারায়ণগঞ্জে পার্টিকুলারলি 7 মার্টার যেটাকে বলা হয়, মানে যেটা খুবই দুঃখজনক, সেটা এবং তোকি হত্যা, এই সমস্ত ঘটনার কারণে নারায়ণগঞ্জ কিন্তু খুব মানে মানুষ এটাকে খুব পর্যবেক্ষণ করে এবং পার্টিকুলারলি মানে আমরা এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা দেখেছি যে মানে নারায়ণগঞ্জের নিজস্ব যে একটা ইকোনমি আছে, তার সাথে একটা রাজনীতি আছে, সবকিছু মিলিয়ে কিন্তু সেখানে আওয়ামী লীগেরও একটা কিন্তু বেশ টানাপোড়েন, মানে একটা টেন্স অবস্থায় ছিল। মানে সেই জায়গাতে আমার কাছে ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হচ্ছে যে দুইজনই কিন্তু এবার যে ক্যান্ডিডেট যারা, তারা দুজনই কিন্তু ক্লিন ক্যান্ডিডেট বা ভালো ক্যান্ডিডেট, সেরকম আর কি। মানে ধরেন সন্ত্রাস দুর্নীতি বা কেন্দ্রিক কোন অভিযোগ কারো বিরুদ্ধেই নেই এবং বরঞ্চ তারা এগুলোর বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা অনেকগুলো স্ট্যান্ড নিয়েছে যেগুলো কিন্তু দেখুন রাজনীতিবিদরা স্ট্যান্ড নেয়, কিন্তু ইনাদের দুজনকে ঠিক সেভাবে আমরা রাজনীতিবিদ বলতে পারবো না কনভেনশনাল সেন্সে। একজন তো রাজনীতিবিদ নাই, উনি তো লয়ারই, আর আইভি যিনি উনাকেও তো আমি রাজনীতিবিদ বলতে পারবো না, কারণ উনার যে ধরনের স্ট্যান্ড গুলো ছিল এবং উনি যেটা মুখে বলেছেন উনি প্র্যাকটিসে করেছেনও জিনিসগুলো, তাই না? আপনি বলছেন রাজনীতিবিদরা সেটা করেন না, সেই কারণে বলতে পারবেন না রাজনীতিবিদ? আমার কাছে সে অনেক সময়ই করেন না, মানে সব সময় যে করেন না আমি তা বলবো না, কিন্তু আমরা তো এগুলা অহরহ দেখছি। আপনি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও দেখছি, আমরা ডোনাল্ড ট্রাম্পেরও দেখছি এখন সুর পাল্টাচ্ছে। আমরা যদি বড় বড় ইয়েগুলো দেখি, আপনি দেখেন আমি যদি রোহিঙ্গা ইস্যুতেই ফেরত যাই, আমি আসলে ওটাতে এখন ডিসকাশনে যাব না, কিন্তু এখন বিএনপির যে স্ট্যান্ড, বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপিও এক ধরনের একটা শক্ত স্ট্যান্ডই নিয়েছিল। একটা রাষ্ট্র যখন পরিচালনা মানুষ করে তখন অন্য ধরনের একটা স্ট্যান্ড থাকে। হ্যাঁ, মানে কিন্তু ইট ইজ গুড যে সেই ফিলিংটা তো আছে, পার্সপেক্টিভটা। এবং আমি অ্যাটলিস্ট বিএনপি যে ইস্যুস গুলোতে স্ট্যান্ড নিচ্ছে বিভিন্ন ইস্যুসে, সেটাকে তো অবশ্যই আমি পজিটিভলি দেখবো। আচ্ছা, তো আমি এখানে মনে করি যে সেইভাবে আমার কাছে মনে হয়েছে যে যেগুলো মানুষ অনেকদিন ধরে প্রত্যাশা করছিল যে ধরনের রাজনীতি আসুক, সেই ধরনের অনেক মানে ধরেন বাংলাদেশে আমার মনে হয়
একটা সূচনা হচ্ছে সে ধরনের রাজনীতির। কারণ আমরা লক্ষ্য করছি, আপনাদের নিউজেও আমরা দেখেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মানে মিলনের ইয়েতে, ডাক্তার মিলনের ইয়েতে উনি বলছেন, আলোচনার কথা বলছেন এবং বলছেন ড্রাইভিং সিটে, উনি প্রধানমন্ত্রীকে বলছেন ড্রাইভিং সিটে তো আপনি আছেন, আপনাকে তো করতে হবে জিনিসটা, আমরা আলোচনা করতে চাচ্ছি। সো এই যে জিনিসগুলো কি ইঙ্গিত বহন করছে যে ওই যে রাজনীতির চাকাটা একসময় মনে হচ্ছিল যে একদম বন্ধ হয়ে গেছে, সেটার থেকে আমরা বের হয়ে আসছি এবং নির্বাচনের দিকে যাচ্ছি। এবং এখানে আমার মনে হয় মিডিয়ার একটা রোল আছে, যে অনেক বছর ধরে আমরা আপনারা বলতে একটা ওই যে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো সেদিকে এগিয়ে যাওয়া হচ্ছে, এটি তো ভালো দিক। যে কোনো বিশেষ করে এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের এখন যে প্রসঙ্গটি, যে নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা, নির্বাচন কমিশন কতটা শক্তিমত্তার পরিচয় দিতে পারবে। আরেকটি বিষয়, দীর্ঘ বছর ধরেই আমাদের হয়তো এই আলোচনাটি চলছে যে সেনা মোতায়েন করতে হবে, বিশেষ করে যারা বিরোধী দলে থাকেন তারা এই দাবিটি করেন, সেনা মোতায়েন করতে হবে। এইখানে সরকারের অবস্থান, নির্বাচন কমিশনের অবস্থান, সেনা মোতায়েন করা না করা কেন্দ্রিক যে দাবি, এই জায়গাটিতে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। একটি হচ্ছে যে যেমন ধরেন বিএনপির যে নির্বাচনী প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনার মধ্যেও কিন্তু তারা সেনার সম্পর্কে প্রস্তাবনা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অংশের বিরোধিতা করি, কারণ নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমরা একদিকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়ার কথা বলবো, আবার আমাদের ব্রিজ বানাতে সেনাবাহিনী লাগবে, হাতে জিল করতে সেনাবাহিনী লাগবে, ট্রাফিক করতে সেনাবাহিনী লাগবে, ওয়াসার পানি সরবরাহ করতে সেনাবাহিনী লাগবে, মেডিকেল কলেজ চালাতে সেনাবাহিনী লাগবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কোথায় থাকবে? হ্যাঁ, এটি হলো একটা সাধারণ প্রশ্ন। কিন্তু এই প্রশ্নগুলি কেন আসে এই কারণের জন্য যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে নির্বাচন কমিশনের কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি পূরণ না হওয়ার আশঙ্কা থেকে এটা আসে, একটা আস্থাহীনতার দিক থেকে আসে। এই নির্বাচন কমিশন গত যতগুলি নির্বাচন করেছে, তার মধ্যে আমার ধারণা আমাদের বাংলাদেশে কোন নির্বাচন কমিশনের একদম ব্ল্যাঙ্ক চেক কেউ দেয়নি। সমস্ত রাজনীতিকরাই যারা হেরেছেন তারা বলেছেন যে নির্বাচন সঠিক হয়নি, কিন্তু প্রত্যক্ষভাবে আমরা যাদের সাধারণ মানুষ দেখেছি, এখন পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে এই কমিশনের অধীনে, এই একেবারে লেজে গোবরের অবস্থা। এবং তারা মানে প্রথম কিস্তিতে মানুষ খুন হলো, দ্বিতীয় কিস্তিতে যখন কম হলো, নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন ভালো হয়েছে কারণ কিছু মানুষ কম খুন হয়েছে। তো এইরকম যখন কম্পারিজন নির্বাচন কমিশন থেকে বলা হয়, তখন তার প্রতি মানুষ ওই অর্থে আস্থা রাখতে পারে না। কাজে নির্বাচন, এটা খালি দুই প্রার্থী, আওয়ামী লীগ বা বিএনপির জন্য এসিড টেস্ট না, নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট। তারা যদি সেনাবাহিনী ছাড়া একটা ভালো নির্বাচন করতে পারেন তাহলে খুব ভালো। আর যদি নির্বাচন কমিশন মনে করেন যে তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব না, এবং সেখানকার প্রার্থীরা যদি মনে করেন, সেখানকার ভোটাররা যদি মনে করেন, তাহলে পরে তো নিশ্চয়ই এটা নিয়ে প্রশ্ন থাকবে যে সেনাবাহিনী মোতায়েনের। কাজে এটি আমি এখনই বলছি না যে একেবারে পূর্ব শর্ত হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে, এটাও মেনে নেওয়ার কথা বলছি না। আবার কি রাষ্ট্র, কি মানে যারা কর্তৃপক্ষ, তাদেরকে এটা ভাবতে বলছি যে নারায়ণগঞ্জের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনটা যাতে, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেরকম নির্বাচন করার একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। কাজে সেটাই নারায়ণগঞ্জ থেকে শুরু হতে পারে যে এখানে যে কোনো প্রশ্নবিদ্ধ যাতে না হয় নির্বাচন, তিনি ছোট একটি জায়গায় সেটা আমরা দেখি সেনাবাহিনী ছাড়া প্রশ্নবিদ্ধবিহীন একটা নির্বাচন করতে পারে কিনা। কিন্তু যদি পরিস্থিতি ডিমান্ড করে তাহলে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার যাদের প্রয়োজন হয় তাদেরকে মোতায়েন করতে হবে। এটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নির্বাচনের মেইন অ্যাক্টর যারা পলিটিশিয়ান তাদেরকে দিতে হবে। এখানে রাষ্ট্রের একেবারে মুখোমুখি দাঁড়ানোর কোন সুযোগ আছে এবং প্রয়োজনও নেই। তারপর রাষ্ট্র মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ তার দলীয় কাউন্সিলে যেটি বলেছেন যে আমরা সামনের নির্বাচনটি এমন নির্বাচন করতে চাই যে নির্বাচন হবে প্রশ্নবিহীন নির্বাচন। কাজে প্রশ্নবিহীন নির্বাচন যদি করতে হয় তার সূচনাটি নারায়ণগঞ্জ থেকে হতে পারে, আমরা সেইটি প্রত্যাশা করতে পারি। এই প্রত্যাশার সঙ্গে আপনি কতখানি একমত বা আপনার বিশ্লেষণ কি বলে? প্রশ্নবিহীন নির্বাচন হওয়ার ব্যাপারে একমত না হওয়ার কোন কারণ নেই, মানে দেখুন আমরা সবাই চাই প্রশ্নবিহীন নির্বাচন না, এবং এত কথা বলা তো সে কারণেই, তাই না? আমরা এত কথা বলে যাচ্ছি, কিন্তু
আপনি আজকেও যদি দেখেন মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি ক্ষমতা আছে, উনি সার্চ কমিটি করে ইলেকশন কমিশন গঠন করবেন। এখন এই সার্চ কমিটি আমরা দেখতে চাই যে কি ধরনের সার্চ কমিটি হয়, সেটা মানে আমাদের সবার কাছে আমরা আশা করব যে গ্রহণযোগ্য হবে এবং ওখানে যারা ব্যক্তিরা থাকবে তাদের সেই ধরনের মানে ইন্টিগ্রিটি নিয়েই আসবেন। এখন দেখেন যেটা উনি বলছেন যে মিলিটারিকে ডিপ্লয় করার কথা না, সামরিক বাহিনীর যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, এটা কিন্তু একটা সিরিয়াস কথা। একটা মানে সিভিল মিলিটারি রিলেশনস এর জন্য কিন্তু এখানে অনেক ধরনের এটার ইমপ্লিকেশনস থেকে যায়, লং টার্ম ইমপ্লিকেশনস থেকে যায়। এবং এই যে আমি কেন বলছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা, মানে আমার আস্থার অভাব আছে, তাই না, ইলেকশন কমিশনের উপরে। তো আমি যেটা মনে করি যে দেখেন আইভিও কিন্তু গতবার চেয়েছিলেন সেনাবাহিনী, এবার উনি চাচ্ছেন না, সেটা উনি পরিষ্কার করেছেন। এর মধ্যে উনি ঠিক বলেননি যে চাচ্ছি না, উনি যেটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী বা যে কোনো কিছুই নির্বাচন কমিশন প্রয়োজনে সেটা করতেই পারে, সেটা নিয়ে তার খুব একটা আপত্তি নেই। না, সেই জায়গাটা থেকে তো আমরাও তাই মনে করি যে যদি নির্বাচন কমিশন মনে করে তাই বলেছেন, হ্যাঁ, তার যদি মানে এটা যদি তাদের প্রয়োজন হয়, তারা অফকোর্স তাদেরকে সেই ক্ষমতাটা যেন নির্বাচন কমিশনের থাকে যে তারা তাদেরকে কল করতে পারবে এবং সেভাবে একটা স্ট্যান্ডিং আর্মি থাকবে। কিন্তু প্রথম থেকেই যে তারা ওটার মধ্যে এসে যাবে সেটা বোধহয় কাম্য না। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন, একেবারেই সংক্ষেপে জানতে চাই, নির্বাচন কমিশনের প্রতি যে আস্থার জায়গাটি আপনারা দুজনই বললেন, এই জায়গাটিতে কি অল্প সময়ের মধ্যে কিছু প্রমাণ করার আছে নির্বাচন কমিশনের যে আস্থা ফিরানোর ক্ষেত্রে বা মানুষের প্রত্যাশার জায়গা যে পূরণ করতে পারবে? দেখুন, এই অল্প সময়ের মধ্যে ডিসেম্বরের 22 তারিখে ইলেকশন হচ্ছে, তাই না? আমার মনে হয় যে এটা খুবই কম সময়, মানে এই নির্বাচন করেই প্রমাণ করতে হবে। এবং পার্টিকুলারলি যেখানে ক্যান্ডিডেটরা যে ধরনের, মানে আইভি যে ধরনের ক্যান্ডিডেট এবং বিএনপি পক্ষ থেকেও যে ধরনের ক্যান্ডিডেট, হ্যাঁ, মানে এখন পর্যন্ত তো আমরা দেখছি যে ওরকম কোন পরিস্থিতি আসছে না। এর বাইরেও আরো শক্তি আছে, না আরো আছে, কিন্তু আপনি তো আমাকে খুব সংক্ষেপে বলতে পেরেছি। একেবারে শেষ বক্তব্য মঞ্জুর হোসেন। না, সেটা আমি প্রফেসর আমিনুর মহসিনের সাথে একমত যে নারায়ণগঞ্জে কতগুলি দৃশ্যমান শর্ত আছে যেটিতে মনে হচ্ছে যে নির্বাচনটি ভালো করা সম্ভব। এক নম্বর হচ্ছে যে এখানে ভোটার তালিকা নিয়ে কোনো পাশানুবাদ নেই। 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে 2 দলই অংশগ্রহণ করছে, কেউ বর্জন করছে না। কাজেই এখন নির্বাচন কমিশনের বাকি 2টি দায়িত্ব, সেটি হচ্ছে যে নির্বাচনকালীন প্রচারণার সময় যাতে কোনো সহিংসতা না ঘটে, ভোটের দিনে যাতে সকল মানুষ যারা ভোটার তারা ভোট দিতে পারে। তারপরের দায়িত্বটি হচ্ছে আবার প্রার্থীদের, তারা যাতে নির্বাচনের ফলাফলটা মেনে নেয়। কাজে নির্বাচন কমিশনের কিন্তু তুলনামূলক আমিনুর মহসিন যথাযথই বলেছেন যে এখানে কিন্তু কতগুলি শর্ত খুব স্পষ্ট, খুব সহজ। কাজে নির্বাচন কমিশন যদি শক্ত অবস্থান নিতে পারে এবং খুব মানে অ্যাক্টিভ অবস্থান নিতে পারে, তাহলে পরে আমার ধারণা নির্বাচনটি ভালো করা সম্ভব। মঞ্জুর হাসান বুলবুল এবং অধ্যাপক আমিনুর মহসিন, ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থেকে যারা প্রাণকেন্দ্র নিউজ অনুষ্ঠান দেখলেন, ধন্যবাদ আপনাদের।